দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে গত 3 তারিখে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বিল পাশের যখন আমাদের মাননীয় রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা ওনার বক্তব্য রাখেন, ওনার বক্তব্যের পরে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় ওনার একটাই লক্ষ্য, আমি গ্রামের মেয়ে, গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে যে এ কথা সে কথা দেবুড়ি আলা পাতা, এটা গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ। উনি ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে কি বললেন, বলে বিরোধী দলনেতার পদত্যাগ চাই। 2021 সালে মাননীয় শুভেন্দু বাবুর কাছে 1956 ভোটে হেরে যাবার যন্ত্রণা উনি ভুলতে পারছেন না। তার জন্য মাননীয় শুভেন্দু বাবুর ভয়ে উনি বিধানসভায় যান না, কিন্তু 3 তারিখে তো উনাকে যেতেই হবে, যেহেতু উনি 28শে আগস্ট মেয়র রোডে দাঁড়িয়ে ওই ওনাদের ছাত্র পরিষদের সভায় বলেছিলেন যে অভয়া বিল নিয়ে আসবেন, অপরাজিতা বিল নিয়ে আসবেন। সেই বিল তিনি নিয়ে আসলেন বিধানসভায়। আরে বিল তো আগেই আছে, দেশের বিল। আপনারা জানেন দিল্লির নির্ভয়াতে ফাঁসি হয়েছিল, আমাদের রাজ্যে এখানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের, সে বিল তো আছে। তাছাড়া ন্যায় সংহিতা আপনারা জানেন 2023। আর উনি নতুন করে একটা ভণ্ডামি আইওয়াশ করবার জন্য, রাজ্যের মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য, একটা ভণ্ডামি করবার জন্য, আইওয়াশ করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন, বলে অপরাজিতা বিল। আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, অপরাজিতা বিল আনলেন ঠিক আছে, একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন উকিল, এটা তো দুটো মেলানো যাচ্ছে না। উনি কি করেছেন, একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি 21 জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন, সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন। যার নেতৃত্বে আছে কপিল সিবাল, একসময় কংগ্রেসের নেতা ছিলেন, এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ, নির্দল সাংসদ তিনি রাজ্যসভার। এই কপিল সিবাল এবং 21 জন আছে এই প্যানেলে। 1 নম্বরে আছে কপিল সিব্বাল, 2 নম্বরে আছে ডক্টর মেনকা গুরুস্বামী, 3 নম্বরে রয়েছেন সঞ্জয় বসু, 4 নম্বরে রয়েছেন আস্থা শর্মা, 5 নম্বরে শ্রী সত্য মহান্তি, 6 নম্বরে নিপুণ সাক্সেনা, 7 নম্বর অঞ্জু থমাস, 8 নম্বর অপরাজিতা জামওয়াল, 9 নম্বরে কৌশিক সঞ্জীব, 10 নম্বরে মন্টিকা হরিয়ানি, 11 নম্বরে শ্রেয়াস আস্থি, 12 নম্বর উৎকর্ষ প্রতাপ, 13 নম্বর প্রতিভা যাদব, 14 নম্বর লাইজু সাইনি কনিয়াক, 15 নম্বরে রয়েছেন রিপুল স্বামী কুমারী, 16 নম্বরে লবকেশ ভম্বানি, 17 নম্বরে রয়েছেন অরুণিমা দাস, 18 নম্বরে রয়েছেন দেবাদীপ্ত দাস, 19 নম্বরে রয়েছেন অর্চিত আদলাখা, আর 20 নম্বরে রয়েছেন আদিত্য রাজ পান্ডে, আর 21 নম্বরে রয়েছেন যে উকিলের নাম মেহরিন গার্গ। আমি এই 21 জন উকিলের নাম এই কারণে বললাম, এই প্যানেলের যে 21 জন উকিল রয়েছে তার মধ্যে 9 জন মহিলা উকিল রয়েছে, তার মধ্যে 9 জন মহিলা উকিল। 21 জনের মধ্যে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য। আমি লিস্টটা দেখে, ওই প্যানেলটা দেখে, রাজ্যের পক্ষের প্যানেল হচ্ছে 21 জনের, আমি ওই লিস্টটা দেখে, প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম, স্তম্ভিত হয়ে গেছিলাম, হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই 9 জন মহিলা উকিল ওখানে থাকতে পারে। তাদের বাড়ির মহিলাদের যদি এই রকম নির্যাতন করে, নৃশংস করে, গণধর্ষণ করে যদি খুন করা হতো, মধ্যযুগীয় নারকীয় বর্বরতাকেও হার মানায়। যেভাবে ওই ডাক্তার তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তারা কি তাহলে কোর্টে দাঁড়াতেন? মহিলা উকিলগুলোর লজ্জা নেই, লজ্জাহীন, বিবেকহীন। আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই 21 জন উকিলকে দাঁড় করিয়েছেন কাদের টাকায়? তৃণমূল কংগ্রেসের পার্টির টাকায় নয়। উকিলগুলো কোটি কোটি টাকা নিচ্ছে। যে ডাক্তার তরুণী অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো, তার
সন্তান হারানো বাবা মা যাতে নেই বিচার না পায় তার জন্য মুখ্যমন্ত্রী উকিলগুলোকে দাঁড় করিয়েছেন। 1 নম্বরে মিথ্যাবাদী এই মহিলা মুখ্যমন্ত্রী। পৃথিবীতে এর মতো একটা আর দ্বিতীয় কোনো মিথ্যা মহিলা নেই, মিথ্যাবাদী মহিলা নেই। অসত্য এবং মিথ্যা কথা বলা যার জন্মগত অধিকার। আপনারা দেখেছিলেন গত 16ই আগস্ট মৌলালি থেকে, এই যে আমরা যেখানে ধর্ণা মঞ্চ আমাদের ঠিক উল্টো দিকে ওই মেট্রোর মুখটাতেই, 16ই আগস্ট তারিখটা বলে দিচ্ছি আমি। 16ই আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন। এসে কি করলেন, ডানে বায়ে তার মহিলা সাংসদরা তিনি মিছিল করে আসছে, এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন নির্যাতিতার ফাঁসি চাই, তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে। উনি তো সব সময় ধর্ষকদের পক্ষে থাকেন। যত ঘটনা ঘটেছে 2011 সালের পর থেকে সরকারের নাম মা মাটি মানুষ, রাজ্যে মায়েদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই। প্রত্যেক দিন মা বোনেদের সম্মানে ভুলুণ্ঠিত হচ্ছে, মা বোনেরা গণধর্ষিত হচ্ছেন, গণধর্ষিত হবার পরে খুন হয়ে যাচ্ছে, মা বোনেদের শ্লীলতাহানি হচ্ছে। আরে মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একবার বলেছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে তার রেকর্ড রয়েছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে? বলেছিলেন যে হ্যাঁ, ধর্ষণের ঘটনা তো একটু আধটু ঘটবেই, ওটা দুষ্টু ছেলেদের কাজ, ছোট ছেলেদের কাজ। আর কি বললেন, বলে ওপেন মার্কেট, ওপেন চয়েস, ওপেন অপশন। একজনে মহিলা মুখ্যমন্ত্রী লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এর মতো বেহায়া, নির্লজ্জ, দোকান কাটা, অপদার্থ, অযোগ্য, ব্যর্থ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে আগেও আসেনি, আর ভবিষ্যতেও হবে না। এত দোকান কাটাবে নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আজকে আমি এখানে আসার আগে বেলা 1:30টার পরে ওই যে ব্রাত্য বসু, এখন শিক্ষামন্ত্রী, পার্থ চাকরি দিতে ব্যর্থ বান্ধবীকে নিয়ে জেলখানা, সেগুলো আপনারা জানেন। এখন ব্রাত্য বসু আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা সাংবাদিক সম্মেলন করছেন। কোথায় বসে? তৃণমূল পার্টি অফিসে। ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথাগুলো বলছে। মানে কেন আপনারা তৃণমূল দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছেন? আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন প্রেস কনফারেন্স করছে না? তার সাধের নবান্নের সভা ঘরে, তার সাধের নবান্নের জলসা ঘরে উনি তো সামান্য একটু ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করেন। তো এখন কেন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না? কেন উনি প্রেস কনফারেন্স করছেন না? আর একটা আছে, আপনারা জানেন, বিনীতি গোয়েল। এই বিনীতি গোয়েলের ইতিহাস আপনারা জানেন। এই বিনীতি গোয়েল ছিল কামদুনির ধর্ষণ এবং ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়া 2013 সালের ঘটনা। তার তদন্তকারী অফিসার ছিলেন এই বিনীতি গোয়েল। নাম তার বিনীতি গোয়েল, বাবা মা শখ করে রেখেছিল বিনীত গোয়েল টাইটেল। প্রথম থেকে তার জন্ম অবস্থা থেকেই তিনি কি করলেন, এই কামদুনির ঘটনায় তিনি হাত পাকিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাতে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার কথায় উনি কি করলেন, প্রথম থেকে বিনীতি গোয়েল 9 তারিখ থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো গুছিয়ে বানিয়ে বললেন। আর সেই 9 তারিখ থেকে শুরু করলেন বিনীতি গোয়েল। প্রথমেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন, ওখান থেকে মেডিকেল আর্জিকর থেকে ফিরে আসার পরে, যে ওই তরুণী ডাক্তারের কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, তিনি মার্ডার হননি। কি হয়েছেন বলে, ওটা হচ্ছে সুইসাইড। কি করে উনি বললেন? কে উনাকে শিখিয়ে দিয়েছিল? এই বিনীতি গোয়েল যখন 2 তারিখে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করতে গেছিল, তখন নিজের পুলিশের কর্ডন দিয়ে
সন্ধ্যার সময় লালবাজারের পেছনের দরজা দিয়ে পুলিশ কর্ডন করে, তার সিকিউরিটিরা কর্ডন করে তাকে লালবাজারের পেছনের দরজা নিয়ে বের করে নিয়ে যায়। কিসের ভয় এত? বিনীত গোয়েলের বাবা মা বেঁচে আছে নাকি আমার জানা নাই সিপির। যদি উনার বাবা মা জেনে বেঁচে থাকে, এখনো আছে কিনা আমার জানা নাই। যদি উনার বাবা মা পৃথিবীতে এখনো বেঁচে থাকে, তাহলে ওই বাবা মা নিশ্চয় টিভির পর্দায় দেখেছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে। দেখার পরে তাদের মনের অবস্থা কিরকম, যে একটা আইপিএস অফিসার করেছে, বাবা মায়ের টাকা খরচ করে নিজের যোগ্যতায় আইপিএস হয়ে চটি চাটছে। 3 তারিখ সকালে জুনিয়র ডাক্তাররা স্লোগান ধরেছিল, ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠো রে, চটি পিসি দাঁড়িয়ে আছে, হালকা করে চটি চাটো রে। এই বিনীত গোয়েলের মতো নির্লজ্জ আইপিএস অফিসার ভারতবর্ষে আর দ্বিতীয়টা নেই। আপনারা জানেন, এর আগের ঘটনা আপনাদের মনে আছে, আমি স্মরণ করিয়ে দেব। 2019 সালের ঘটনা। রাজীব কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সিবিআই যখন সারদা কেসে তার বাড়িতে গেল, মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিল, আপনাদের মনে আছে তো, আমি স্মরণ করিয়ে দেব। সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। লাল ডায়েরিটা সুদীপ্ত সেনের, বলে লাগে টাকা দেবে গৌরী সেন। প্রচলিত প্রবাদটা পাল্টা হয়েছিল, লাগে টাকা দেবে সুদীপ্ত সেন। 2011 সালে সুদীপ্ত সেনের টাকা দিয়ে তারা রাজ্যের ক্ষমতায় এসেছিল। সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই গেল, মুখ্যমন্ত্রী অতি দ্রুততার সঙ্গে রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেলেন। রাজীব কুমারের বাড়ি থেকে রাজীব কুমারকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী কি করলেন, এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গান্ধী মূর্তির পাদদেশে তার বসংবদ আইএস আইপিএস অফিসারদের নিয়ে তিনি ধর্নায় বসলেন। পৃথিবীর ইতিহাসে ঘটনা কোথাও ঘটেনি। আইএস আইপিএস অফিসারদের নিয়ে তিনি যখন ধর্নায় বসলেন, ধর্নায় বসে বললেন, প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি। কে বলেছিলেন 2019 সালে? মাননীয় মুখ্যমন্ত্রী বলে, প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি। আর এই কথা শোনার পরে বাড়িতে রাজীব কুমারের স্ত্রী বলছে, রাজীব কুমারের ওয়াইফ বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী তোমার জন্য কেন জীবন দিতে চাইছে, এর তদন্ত আগে হওয়া দরকার। এবারে কেন বিনীত গোয়েলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো গান্ধী মূর্তির পাদদেশে কেউ অবস্থান করছে না, কেউ ধর্ণা করছে না? কেন আপনি বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য ধর্ণায় বসলেন না? কি করে বসবে? জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে। যেভাবে জনগণ খেপে গেছে, যেভাবে জন সুনামি আছড়ে পড়েছে। যে কথা বলছিলাম, বলে সন্দীপ, সিভিক আর অভিক, কি বললাম, সন্দীপ, সিভিক আর অভিক, এগুলো চুনোপুটি। আর আসল মাথার নেংটি ইঁদুর, আর ধেড়ে ইঁদুর হচ্ছে ওই হাওয়াই চটি, সাদা শাড়ি, হাওয়াই চটি। আমি এখান থেকে বলছি, আপনার সাদা শাড়িতে বন তিলোত্তমার রক্তের দাগ লেগে গেছে। পৃথিবীর কোন শক্তি আপনাকে আর মুখ্যমন্ত্রীর পদে রাখতে পারবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনাকে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতেই হবে। আর নইলে তিহার জেলে যেতে হবে। আর নইলে 27 তারিখে ছাত্র সমাজের ডাকে 27শে আগস্ট নবান্ন অভিযান ছিল নবান্ন অভিযান। কংক্রিটের প্রাচীর তুলেছিল, আপনারা দেখেছিলেন তো। বিনীত গোয়েল গিয়ে আবার প্রাচীর নাড়িয়ে দেখছে প্রাচীরটা ঠিক হয়েছে কিনা। সেই প্রাচীর তৈরি তো কাটমানি খেয়েছে। 10 মিনিটে প্রাচীর উড়িয়ে গেল কোথায়। 3টে কর্ডন করেছিল, দুর্ভেদ্য দুর্গ বানিয়েছিল। আর কালীঘাটেও দুর্বিদ্ধ দুর্গ বানিয়েছিল। আচ্ছা, ছাত্র সমাজের
নবান্ন অভিযান আছে, ও নবান্ন অভিযান। আর কালীঘাটে কেন দুর্বৃত্ত দুর্গ হলো? বলে ছাত্র সমাজ যদি 180 ডিগ্রি ঘুরে ওই নবান্ন অভিযান করে যদি তারা কালীঘাটের দিকে রওনা দেয়, তাহলে তো মুখ্যমন্ত্রীকে আর খুঁজে পাওয়া যাবে না। তার কাছে 3টা অপশন আছে, হয় তাকে ভালোই ভালোই পদত্যাগ করে বাড়িতে চলে যেতে হবে, বয়স হয়েছে, আপনি একটু বিশ্রাম নিন, আর রাজ্য চালাতে পারছেন না। আর 2 নম্বর অপশন হচ্ছে 27শে আগস্ট তিনি গেছিলেন নবান্নের পেছনের দরজা দিয়ে, তিনি ঢুকেছিলেন নবান্নে। তার মানে তারা পিছু হটতে শুরু করেছে। বিনীত গোয়াল পিছনের দরজা দিয়ে বডিগার্ড নিয়ে ভেগে পালিয়েছিল, আর মুখ্যমন্ত্রী পিছনের দরজা দিয়ে ভেগে পালিয়েছিল, এবং ঢোকার সময় পিছনের দরজা দিয়ে ঢুকেছিল, সামনে যাওয়ার সাহস নেই। 2 নম্বর অপশনটা হচ্ছে ওই নবান্নের পেছনের দরজা দিয়ে সোজা দমদম এয়ারপোর্টে গিয়ে দুবাই পালিয়ে যেতে হবে, ভাইপোর বাড়ি আছে দুবাইয়ে, ওই দুবাই পালিয়ে যেতে হবে। আর 3 নম্বর অপশন হচ্ছে, যেদিন আমাদের বিরোধী দলনেতা বলেছেন আপনারা জানেন, যে একই দিনে কোন পলিটিক্যাল ব্যানারে নয়, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাট অভিযান হবে। যেদিন অভিযান হবে সেই দিন আপনি যখন নবান্নের 14 তলায় বসবেন, তখন এদিক ওদিক দেখে নবান্নের 14 তলার জানালা খুলে একদম গঙ্গা বক্ষে ঝপাং। উনার অবচেতন মনে উনি কবিতা লিখেছিলেন, এপাং ওপাং ঝপাং। তো আপনাকে ঝপাং করতে হবে, আত্মহত্যা করতে হবে নিজে। আমি উনার যারা উপদেষ্টা আছে অনুরোধ করব, আপনারা মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলায় বসতে নিষেধ করুন, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য কিন্তু বিজেপি দায়ী থাকবে না।